আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আবু তালেব ভাইয়ের জন্য ওয়েট করছি। হ্যাঁ, আবু তালেব already got the link. He will start soon. আবু তালেব ভাইয়া আসলেই হচ্ছে আমরা আর কি শুরু করে দিব আমাদের মেইন যেই কোয়েশ্চেন অ্যান্সার পার্টটুকু বা ওনার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে উনি আমাদের সাথে শেয়ার করবে। উনি আসলেই হচ্ছে আমরা মেইন ইভেন্টে চলে যাব। আমরা হচ্ছে অনেকেই লাইভে কমেন্ট করছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে হচ্ছে আব্দুল্লাহ আল মবিন হচ্ছে যোগদান করেছে, তারপর হচ্ছে শেফা খাতুন আছেন। যেহেতু এখনো হচ্ছে আমরা মেইন ইভেন্টে যাইনি, আমরা একটি পরিচয় পর্ব ইয়ে করতে পারি, যে সবাই যদি নিজের পরিচয়টা একটু দিয়ে ফেলতেন। ইমাম ভাইয়া থেকে শুরু করব। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমাকে হয়তো অনেকেই চিনে থাকবেন, হয়তো অফিসেও দেখা হয়েছে, মাইন্ড মেন্টর অফিসে। তো এখানে অপারেশন সেলস অ্যান্ড অপারেশন পার্টটুকু দেখছি ম্যানেজার হিসেবে। অ্যান্ড আজকের আসলে আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে যে হাঙ্গেরির উপর হাউ টু ক্র্যাক স্টুডেন্ট ভিসা ফর হাঙ্গেরি। তো এখানে আমাদের ডিরেক্টর আছেন মাইন্ড মেন্টর ওভারসিজ, অ্যান্ড এর পাশাপাশি যে আফসানা আপু নিজেও আছেন, এবং আমাদের তানভীর ইসলাম একজন আছেন যে স্টুডেন্ট কাউন্সিলর। অ্যান্ড আমরা আসলে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার আবু তালেব ভাই, উনি ওনার জন্য অপেক্ষা করছি। তো উনি কারেন্টলি এমএসসি করছেন আপনার মেট্রোপলিটন বুদাপেস্ট ইউনিভার্সিটিতে। হোপফুলি উনি খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন, কাইন্ডলি এটা প্লিজ শেয়ার করবেন উইথ ইউর ফ্রেন্ড, নিয়ারেস্ট ফ্রেন্ডস এন্ড colleagues যারা ইন্টারেস্টেড অ্যাবাউট ইউরোপ এন্ড হাঙ্গেরি স্পেশালি। আজকে আমরা এই লাইভের মধ্যে অনেক কিছুই জানবো এবং জানার চেষ্টা করবো। আমরা অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের কোশ্চেন গুলো একটু পোস্ট করে দিবেন। উইল গো থ্রু দ্য কোশ্চেন্স ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আই পাসিং দ্য মাইক। এখন হচ্ছে একটু ইমরান ভাইয়ের কাছে যাব। যদি হচ্ছে ইন শর্ট মাইন্ড মেন্টরের আর কি শুরুটা কিভাবে হয়েছিল একটু যদি হচ্ছে বলতেন, এবং আপনার পরিচয়টাও প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিবডি। আমি ইমরান হোসেন, ডিরেক্টর মাইন্ড মেন্টর ওভারসিজ লিমিটেড। আর হ্যাঁ, অবশ্যই থ্যাংক ইউ আফসানা ইনভাইট। এটা আমি খুব এক্সাইটেড থাকি যদি আমাকে কেউ আসলে এটা বলতে বলে যে শুরুর গল্পটা কি। মাইন্ড মেন্টর আসলে শুরু করার পেছনে গল্পটা ব্যর্থতার। কেন ব্যর্থতার বলছি? কারণ খুব ইচ্ছা ছিল যে বিবি শেষ করার পরে এমবিএ করতে যাব দেশের বাহিরে, এবং সেটা ডেফিনেটলি ইউরোপ অথবা আমেরিকা অথবা কানাডা বা অস্ট্রেলিয়া, এরকম কোনো দেশ। ছোট কোনো দেশের দিকে আসলে কখনোই নজর ছিল না। তো আমার ফরচুনেট না আনফরচুনেট আমি ঠিক বলতে পারছি না, বাট কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে ফরচুনেট, বাট আনফরচুনেটই বলি। আনফরচুনেটলি বিভিন্ন এজেন্সির কনফিউজিং তথ্যে, আমি গল্পটা একটু শর্ট শেয়ারই করে দিব। আমার বেসিক্যালি যাত্রাটা শুভ হয় নাই। আমার ইউনিভার্সিটিতে, বাহিরের দেশের ইউনিভার্সিটিতে এমবিএ করার যে স্বপ্নটা, ওইটা আর পূরণ হয় নাই। আমি এজেন্সির নাম উল্লেখ করবো না, বাট আমি তাদেরকে দোষারোপ করছি না একেবারে ডিরেক্টলি, বাট ডেফিনেটলি এটা কিছুটা হইলেও তাদের উপর যায়। আমাদেরকে বলা হয়েছিল তখন, আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমি নামটা উল্লেখ করছি, ও আমার সবসময় সাথে ছিল বেসিক্যালি এই জার্নিতে। ওর নাম তানিম। তো তানিম এবং আমি আসলে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে দেশের বাইরে এমবিএ করব। আমাদের নিজেদের ইনকামের টাকায় আমরা আইএলটিএস করি, আইএলটিএস এ ভর্তি হওয়া, প্লাস অনেক কিছু, অনেকগুলো টাকা খরচ করে ফেলা বাবা মার কাছ থেকে কোনো সাপোর্ট না নিয়ে। দেন আমাদেরকে বললো যে আসলে ওই এজেন্সি যেটা আমাদেরকে বলেছিল যে ব্যাংকের যে ব্যাপারটা, বেসিক্যালি আমরা সবাই জানি যে যখন কোনো স্টুডেন্ট ভিসার ব্যাপার আসে বা বাইরের দেশে পড়াশোনার ব্যাপারটা যখন চলে আসে, তখন আসে ব্যাংকের ইস্যুটা। তো ঠিক ওই মুহূর্তে আমার বাবা বা আমার নিজের কোনো অ্যাকাউন্টে ওরকম বড় কোনো অ্যামাউন্ট ছিল না বা ফান্ডিং এর ব্যবস্থা ছিল না। বাট আমরা চাইলে করতে পারতাম। আমরা যদি সত্যিকারের সঠিক গাইডলাইন পেতাম তখন, তাহলে আমরা করতে পারতাম। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কোনো আঙ্কেল বা নিকটাত্মীয় কেউ একজনকে দেখাইলেই হবে। এবং আমাদেরও আসলে বয়স তখন যতটা ছিল, আমি বলবো যে বয়সের থেকে ম্যাচুরিটিটা কমই ছিল, যার কারণে আমরাও ওই ফাঁদে পা দিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে ঠিকই বলেছে, এটা হলেও বোধহয় হয়ে যাবে।
তো আমি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে আসলে আমি ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং বেসিক্যালি ইউএস এর এম্বাসি ফেস করি। আমার কাছে মনে হয়েছে যে এম্বাসির খুব বেশি একটা বেগ পেতে হয়নি আমাদেরকে রিজেক্ট করার জন্য। কারণ আমার কোন এক দুঃসম্পর্কের আত্মীয় তার অ্যাকাউন্টটা আমাকে স্পন্সর করা হচ্ছে, কিভাবে সে আসলে বিচার করবে? এখন তো আমার কাছে নিজেরই লজ্জা লাগে, আমার হাসিও লাগে মনে পড়লে। যাই হোক, তো সেই ব্যর্থতার পরে আমি একটা কসম নিজের মনের মধ্যে ঢুকাই ফেলি যে যদি আল্লাহ সৃষ্টিকর্তা কখনো আমাকে সুযোগ করে দেয় যে আমার মতো যারা স্টুডেন্ট ভবিষ্যতে আসলে চেষ্টা করবে, তারা যেন আর এই ফেইলিউরটা এইরকম কোন সিলি মিস্টেকের কারণে না বহন করে। যেন তাদের স্বপ্নটা এট লিস্ট সার্থক হয়। আমার ওই ব্যর্থতার লার্নিং থেকেই। তো সেই শুরু থেকে আমি আরেকটা প্রতিষ্ঠান আসলে স্টার্ট করি। আম ওই প্রতিষ্ঠানটি স্টার্টের পেছনে মাইন্ড মেন্টর আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে মোটিভেশন দিয়েছে যে মাইন্ড মেন্টরের যে স্টুডেন্ট গুলা থাকবে তাদের ভিসা এবং আ তাদের এয়ার টিকেটের সাপোর্ট বা তাদের সার্বিক যে সাপোর্ট গুলা সেগুলো যেন আমরা দিতে পারি, এরকম একটা ইনটেনশন থেকেই আমরা একটা ট্যুরিজমের একটা অর্গানাইজেশন স্টার্ট করে ফেলি। দ্যাটস কল্ড রোমিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। অনেকেই আমাদের কানেকশন থেকে হয়তোবা জানে যে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে রোমিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই রোমিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ আমরা আ বেসিক্যালি স্টুডেন্টদেরকে যে টিকেটিং বা ভিসা সহযোগিতা এটার উদ্দেশ্যেই মূলত শুরু করি। আলহামদুলিল্লাহ সেটাও এখন আসলে ট্যুরিজম সেক্টরকে সার্ভ করছে। আর আমাদের মূল যে উদ্দেশ্য যে স্টুডেন্টদেরকে যে সাপোর্ট দেওয়ার যে উদ্দেশ্য আ সেটা এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ। আর আমরা সেখান থেকেই মূলত আসলে মোটিভেশনটা পাই মাইন্ড মেন্টরকে শুরু করার জন্য। ওই ব্যর্থতাকে সফলতায় মানে আমাদের যে স্টুডেন্টরা নতুন প্রজন্মের যে স্টুডেন্টরা তারা যেন এটাকে সফলতার সাথে নিতে পারে, সেই উদ্দেশ্যেই বেসিক্যালি মাইন্ড মেন্টরের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাটা এখন পর্যন্ত সো ফার আপনাদের সবার দোয়ায়, আপনাদের সবার সহযোগিতায়, সবার সাপোর্টে এখন পর্যন্ত ভালো যাচ্ছে। তো আশা রাখি আপনাদের সহযোগিতা সবসময় থাকবে। ইনশাআল্লাহ মাইন্ড মেন্টর একসময় আ আরো বড় হবে এবং সারা দেশে এবং দেশের বাহিরে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আসলে তাদের স্বপ্নযাত্রায় সহযোগিতা করে যাবে। তাদের স্বপ্ন সফল হতে সহযোগিতা করবে। ধন্যবাদ। আই এম পাসিং দ্য মাইক। করব যে একটু শর্ট করে ফেলি কারণ হচ্ছে আমাদের যে মেইন গেস্ট উনি হচ্ছে জয়েন করে ফেলেছেন। তো তানভীর ভাইয়া হচ্ছে আপনার পরিচয়টা দিন। দেন হচ্ছে আমরা আসলে আমাদের মেইন গেস্টের কাছে চলে যাব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর ইসলাম শোভন। আমি মাইন্ড মেন্টর ওভারসিজে অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে যোগদান করেছি। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রধান গেস্ট আবু তালেব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে যদিও লাস্ট ২ দিন যাবৎ আমি একটু জ্বর ঠান্ডায় ভুগছিলাম। খুব টেনশনে ছিলাম যে আজকের আপনাদের এই প্রোগ্রামে আমি জয়েন করতে পারবো কিনা। বাট আলহামদুলিল্লাহ শুকরিয়া উপর আল্লাহর কাছে যে আমি জয়েন করতে পেরেছি। এবং আমি আশা করছি আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরাও হচ্ছে খুবই ভালো আছি। আর খুবই আনন্দিত আসলে যে আমরা খুবই সুন্দর একটি ইভেন্ট আজকে আমাদের স্টুডেন্টদের জন্য নিয়ে আসতে পেরেছি আপনার এবং আমাদের সকলের সহযোগিতায়। তো আজকে হচ্ছে খুব বেশি দেরি না করে আমরা মেইন ইভেন্টেই চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে ভাইয়া কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ আবু তালেব। বর্তমানে হাঙ্গেরিতে আছি। হাঙ্গেরির বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে আছি। আমি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ যে কোর্সটা আছে সেই প্রোগ্রামে আমি আসছি লাস্ট সেপ্টেম্বরে। আমি জাস্ট আমার ফার্স্ট যে সেমিস্টার আছে সেটা শেষ করলাম। নেক্সট আমার সেকেন্ড সেমিস্টার চলবে। ভাইয়া নিজেও হচ্ছে স্টুডেন্ট হিসেবেই গিয়েছিলেন। ভাইয়া বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের মেইন টার্গেটই হচ্ছে মূলত বুদাপেস্ট মেট্রোপলিটন, মানে খুবই সুনামধন্য একটি ইউনিভার্সিটি, যেটা আমি হচ্ছে আমার স্টুডেন্টের মাধ্যমে আসলে জানতে পেরেছি। তো আসলে এখন হচ্ছে দেরি না করে কোয়েশ্চেন আর অ্যান্সার পার্টটুকুতে যদি চলে যাই। আসলে ভাইয়া একটা ওয়েবিনারে তাহলে সবগুলো কোয়েশ্চেন কভার করা সম্ভব না। আমরা আসলে স্টুডেন্ট থেকেও কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করব, আর আমাদের নিজেদেরও অনেক কিছু জানার আছে। তো আসলে বেসিক শুরু যদি জিজ্ঞেস করি যে আসলে একটা স্টুডেন্টের হচ্ছে মানে তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, মানে ইনিশিয়াল প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এটা যদি একটু বলতেন।
ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট এবং স্টুডেন্ট হিসাবে আমার এই জায়গাতে আসা, আমার কাছে মনে হয় প্রথমে হচ্ছে আপনার গোলটা মানে কনফার্ম করা উচিত। আপনি আসলে কি চাচ্ছেন? যে এখন আপনার টার্গেট যদি থাকে যে আমি পড়াশোনা করব এবং আমি দেশের বাইরে যাব, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে যে ডিগ্রি আছে সেটা আমি নিতে চাই, তাহলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আপনাকে আপনার গোলটা কনফার্ম করতে হবে। দেন আপনি যেটা করতে পারেন যে এখন শুধু গোলটা আপনি নিশ্চিত করে ফেললেন, বাট সে অনুযায়ী আপনি প্রিপারেশন নিচ্ছেন না, কাজ করছেন না, তাহলে কিন্তু হবে না। সবচেয়ে বড় একটা ভুল বা সবচেয়ে বড় যে প্রবলেমটা স্টুডেন্টদের মধ্যে এখন ফেস করে থাকে, যেমন দেশের বাইরে পড়তে যাওয়ার কথা আসলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে, যে টার্মটা, সেটা হচ্ছে আইএলটিএস। আমার তো আইএলটিএস নাই, আমি কি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবো কিনা, বা আমার তো আছে তার মানে আমি চাইলে দেশের বাইরে চলে যেতে পারবো। ব্যাপারটা আমার কাছে মনে হয় এরকম না। কারণ আমি দেখেছি রিসেন্টলি অনেক স্টুডেন্ট যাদের আইএলটিএস ছিল তাদের ভিসা হয় নাই। আবার অনেক স্টুডেন্ট আমার মতো, মানে যদি আমি অনেস্টলি বলি, লাইক মি, আমার আইএলটিএস এর কোনো স্কোর ছিল না, বাট আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে, আমি ইউনিভার্সিটিতে আসছি, ক্লাস করছি এবং স্টিল আপনাদের সাথে আমি কথা বলছি। তো আপনি যখন আপনার গোলটা সেট করবেন যে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে বা আপনি দেশের বাইরে গিয়ে একটা ফরেন ডিগ্রি নিতে চান, ওই ক্ষেত্রে গোলটা সেট করার সাথে সাথে আপনাকে ওটার পেছনে কাজে লেগে যাবে, মানে কাজে লেগে পড়তে হবে। কিরকম কাজ? প্রথম কথা হচ্ছে আপনার আইএলটিএস এর স্কোর সব ইউনিভার্সিটি চায় না। এখন কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো স্পেসিফিক্যালি আপনাকে বলে দিবে যে তাদের আইএলটিএস রিকোয়ার্ড। ওই ক্ষেত্রে আপনাকে, আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে, ওটাকে শো করতে হবে। বাট যদি ওনারা এরকম কোনো রিকোয়ারমেন্ট আপনাকে না দেয়, ওই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ইংরেজির যে দক্ষতা বা যেটাকে আমরা প্রফিসিয়েন্সি বলি, সেটা যেন ভালো হয়, সেটা যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে নর্মালি দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার স্পিকিং আর একটা হচ্ছে লিসনিং। অর্থাৎ যেমন মেট্রোপলিটন বুদাপেস্ট ইউনিভার্সিটির যে সিস্টেমটা, এখানে হচ্ছে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করার পরবর্তীতে ওনারা একটা ইন্টারভিউর জন্য একটা মেইল করে, অর্থাৎ ওনারা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির অথরিটি আপনার একজন স্টুডেন্টের সাথে তারা কমিউনিকেশন করবে। এখন ইন্টারভিউর কথা শুনলেই অনেক স্টুডেন্ট মানে ভয় পেয়ে যে আল্লাহ, কোন জায়গা থেকে ম্যাথসের কোশ্চেন অ্যান্সার করবে, জেনারেল নলেজ জিজ্ঞেস করতে পারে, সায়েন্স রিলেটেড প্রশ্ন করতে পারে, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করতে পারে, আমি তো ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছি, আমাকে তো ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করবে, আমি তো আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড আমার, আমাকে তো ইতিহাস থেকে, হিস্ট্রি থেকে আমাকে কোশ্চেন করবে। ব্যাপারগুলো এরকম একদমই না। জাস্ট ওনারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে আপনার সাথে কথা বলে জানতে চায় যে আপনি আসলে কতটুকু ইউনিভার্সিটি সম্পর্কে জানেন, বা একজন স্টুডেন্ট হিসাবে আপনার যতটুকু জানা প্রয়োজন। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, একটা সাবজেক্টে পড়তে যাচ্ছেন, টাকা পয়সা খরচ করে পড়তে যাচ্ছেন। সো এই যে ওভারঅল ব্যাপারগুলো, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনি কেন পড়তে যাচ্ছেন, কারণ আপনার দেশেও এই পড়াশোনার সুযোগ আছে, বাট সেটা রেখে কেন আপনি হাঙ্গেরিতেই যাচ্ছেন, কেন আপনি আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে না গিয়ে কেন আপনি হাঙ্গেরিতেই যাচ্ছেন, আপনার এই কোর্সটা কতদিনের কোর্স, এই কোর্সটা করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে, কয়টা সেমিস্টার আপনাকে দিতে হবে, আপনি এসে কোথায় থাকেন, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার জানা দরকার। একজন স্টুডেন্ট হইতে হইলে, আপনি পড়াশোনা করতে গেলে যে কাজগুলো আপনার করা উচিত বা যে কাজগুলো আপনি করে আসছেন, জাস্ট একদম বেসিক প্রশ্নগুলো আপনাকে করবে আপনার কাছ থেকে উত্তরটা জানার জন্য। আর এই উত্তরটা জানার মাধ্যমে ওনারা জাজ করবে আসলে ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু আছে। এর পেছনে একটা রিজন আছে। রিজনটা কি? হাঙ্গেরিতে আমরা জানি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই। সো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসবেন, পড়তে হলে আপনাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। একটা হচ্ছে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজ। এখন যেহেতু আপনি নতুন, হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন না, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিতে হবে। এখন আপনি যদি, যিনি আপনার ইন্টারভিউ নিবেন অথরিটি, ওনার সাথে কনভারসেশন কন্টিনিউ না করতে পারেন, তাহলে আপনি ইউনিভার্সিটিতে এসে, ক্লাসে এসে টিচারের সাথে কোনোভাবে আপনি আপনার যে কনভারসেশন সেটা কন্টিনিউ করতে পারবেন না। অর্থাৎ টিচার ক্লাস করাবে, লেকচার দিবে, আপনি সেটা বুঝবেন না। আবার আপনার কোনো কোয়েরিজ থাকলে, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি সেটা টিচারকে আস্ক করতে পারবেন না। সো এই যে কনভারসেশন বা কমিউনিকেশনের যে ব্যাপারটা, অর্থাৎ ইংরেজিতে আপনার দক্ষতা আছে কিনা, দক্ষতা মানে এরকম না যে নর্মালি যাদের আইএলটিএস এর স্কোর 7.5 বা 8 একদম আহামরি ওরকম কোনো কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে কমিউনিকেটিভ কি না।
কনভারসেশন করার জন্য, অর্থাৎ একটা মানুষের সাথে একটা মানুষের বোঝাপড়ার জন্য। আপনার কাছে আবার আসবো, এরই মধ্যে ফেসবুকে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছেন। দেখতে পাচ্ছি এমডি পারভেজ সাগর আছেন। এমডি পারভেজ সাগর আমাদেরই একজন স্টুডেন্ট, ও হাঙ্গেরির জন্যই আর কি অ্যাপ্লিকেশন করছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। এছাড়া বেশ কিছু কোয়েশ্চেন চলে আসছে, আমরা অবশ্যই কোয়েশ্চেন নিব। এমনও হতে পারে যে আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার পার্টেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন, তাই অবশ্যই লাইভটি পুরোপুরি শেষ পর্যন্ত চোখ রাখুন। তাই আপনি যেই কোয়েশ্চেনটা করছেন এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো এর মধ্যেই পেয়ে যাবেন। তবুও আমরা লাইভের যে কোয়েশ্চেন গুলো আসতেছে এগুলো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কোয়েশ্চেনে যদি চলে যাই, ভাইয়া যদি বলতেন যে আর কি একটি স্টুডেন্ট কেমন ধরনের জিনিসগুলো মাথায় রাখবে যখন সে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, মানে কি কি জিনিস মাথায় রাখলে ভালো হয় প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট অফ অল আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করছেন, এটা সিলেক্ট করার আগে আপনাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন ওই সাবজেক্ট কি ওই ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল কিনা, নাম্বার ওয়ান। সেকেন্ড কথা অনেক ক্ষেত্রেই প্রশ্ন করে অনেকে, আমাকেও পার্সোনালি অনেকে ইনবক্স করে মানে জানতে চেয়েছেন যে ভাই আমি তো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, তো এই ক্ষেত্রে কোন ইউনিভার্সিটিতে খরচ কেমন বা টিউশন ফিস কেমন। তো এই ক্ষেত্রে আপনি জানেন আপনার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, যেমন আমরা জানি যে হাঙ্গেরিতে যে ইউনিভার্সিটি গুলো আছে ওখানে 2500 ইউরো থেকে শুরু হয় আপনার টিউশন ফিস গুলা পার সেমিস্টার। 3500 ইউরো, 4000 ইউরো, 4500 ইউরো, 5000 ইউরো হয়ে থাকে পার সেমিস্টার। সেক্ষেত্রে আপনি জানেন যে আপনার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে খরচের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে খরচটাও আপনার একটা বিবেচনার বিষয় যে আপনি খরচ বেয়ার করতে পারবেন কিনা। দেন আপনি যেটা করতে পারেন সেটা আপনি দেখলেন যে একই টাইপের দুইটা ইউনিভার্সিটি বা দুইটা আলাদা আলাদা ইউনিভার্সিটি সেম সাবজেক্ট প্রোভাইড করছে, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা নিতে যাচ্ছেন এবং একই রকম ভাবে খরচটাও সেম। ওই ক্ষেত্রে আপনি কোনটা প্রেফার করবেন? আপনাকে অবশ্যই প্রেফার করতে হবে, যেহেতু আপনি স্টুডেন্ট, আপনি এখানে আসবেন পড়াশোনা করতে, পাশাপাশি স্টুডেন্টদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি পাশাপাশি কাজ করব, অর্থাৎ কাজ করে অ্যাটলিস্ট আমি যেন আমার এখানে যে লিভিং কস্ট আছে সেটা আমি যেন মিনিমাম আমি আমার লিভিং কস্টটা যেন ম্যানেজ করতে পারি। অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, আমি কি আমার লিভিং কস্ট ম্যানেজ করে আমি কি এক্সট্রা টাকা ইনকাম করে দেশে পাঠাইতে পারবো কিনা। এই প্রশ্নটা হয়তো আপনাদের মধ্যে থেকে আসতে পারে, আমি অ্যান্সারটা রেখে দিলাম পরে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কোন ইউনিভার্সিটিটা সেন্টারে, অর্থাৎ আপনি যদি কাজ খুঁজতে যান তাহলে যে ইউনিভার্সিটিটা সেন্টারে থাকবে ওইটার আশেপাশে কাজের সুযোগটা বেশি থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন আপনার হাঙ্গেরিতে দুইটা পার্ট, একটা বোডা একটা পেস্ট। সো এই যে আমাদের মেট্রোপলিটন যে ইউনিভার্সিটিটা আছে এটা বোডা সাইডে, অর্থাৎ এটাকে অনেক ক্ষেত্রে অনেকে সেন্টার বলে থাকে। এবং বোডার আশেপাশে মোটামুটি আপনি মেইন যেই জায়গাগুলো খুঁজে পাবেন সেটা বোডার আশেপাশেই পাবেন, অর্থাৎ মেট্রোপলিটন ইউনিভার্সিটির আশেপাশে পাবেন। এখন আপনি যখন কাজ খুঁজতে যাবেন তো কাজের ক্ষেত্রে আপনি দেখবেন যে বেশিরভাগ সময় কাজের সুযোগগুলো থাকে আপনার এই বোডার সাইডটা থেকে। পেস্টে যে থাকে না ব্যাপারটা এরকম না, বাট তুলনামূলকভাবে পেস্টের থেকে বোর্ডার সেক্টরতে কাজের সুযোগটা বেশি। তো কাজের সুযোগ যদি আপনার বেশি থাকে এবং আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনার যাতায়াত ব্যবস্থাটা কমফোর্টেবল একটা জোনের মধ্যে থাকে তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনি ইজিলি কাজ করতে পারতেছেন এবং ওখান থেকে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স খুঁজে পাচ্ছেন। তো আমি যেটা বললাম যে আপনাকে প্রথমে খুঁজতে হবে যে আপনি যে সাবজেক্টটা চাচ্ছেন সেই সাবজেক্ট ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল থাকে তারপর আপনাকে খুঁজতে হবে যে এই ইউনিভার্সিটির টিউশন ফিস কত, যে আপনি কি এই টিউশন ফিস দেওয়ার মতো ক্যাপাবল কিনা। দেন আপনাকে দেখতে হবে যে এই ইউনিভার্সিটির প্লেসটা কোথায়, অর্থাৎ অবস্থানটা কোথায়, যে এটা কি সেন্টার কোনো পর্যায়ে আছে নাকি একদম সাইডে। এখন ধরেন আপনি এমন একটা ইউনিভার্সিটি চুজ করলেন যে ইউনিভার্সিটিটাতে খরচ হয়তো তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু এটা হয়তো বা একদম একটা সাইডে পড়ে গেছে যেখানে থেকে আপনার কাজ করার সুযোগ একদম নাই বললেই চলে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারছেন না, ইনকামের যে ব্যাপারটা থাকবে সেটাও কিন্তু আপনার জন্য অতটা ইজি হবে না। সো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো খেয়াল রাখলেই আপনার যে কোর্সটা আছে সেটা আপনি ইজিলি সিলেক্ট করতে পারেন। আর কোর্স সিলেক্ট করার জন্য আপনার প্রি রিকুইজিট যে ব্যাপারগুলো থাকে, যেমন আপনার যেমন অনেক ইউনিভার্সিটি চায় যে মিনিমাম 60% মার্কস, সেই ক্ষেত্রে অনেকের দেখা যায় 60% থেকে একটু কম থাকে মার্কস। সো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিগুলা আপনার রিকোয়ারমেন্টটাও ফুলফিল করে, অর্থাৎ আপনার ক্যাপাসিটিটাকেও তারা রেসপেক্ট করে,
ওই ক্ষেত্রে ওই ধরনের ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করার জন্য। যে আসলে হাঙ্গেরিতে কি কাজ করার সুযোগ আছে কিনা, যেহেতু ইউনিভার্সিটির প্রশ্নটার সাথে কাজের বিষয়টা চলে এসেছে, যদি হচ্ছে ইন শর্ট আপনি এটার অ্যান্সারটা দিয়ে দিতেন, কারণ এই অনেক স্টুডেন্ট হচ্ছে এই বিষয়টা জানতে চায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলে নেই। আলহামদুলিল্লাহ হাঙ্গেরিতে কাজের যথেষ্ট পরিমাণ সুযোগ আছে যদি আপনি কাজ করতে চান। ব্যাপারটা এরকম না যে আমি বাসায় বসে থাকবো, কেউ এনে আমার বাসায় কাজটা দিয়ে যাবে, ওরকম না। আপনাকে কাজ খুঁজতে হবে এবং আপনার মধ্যে যদি কাজ করার ক্যাপাসিটি থাকে অবশ্যই আপনি কাজ পাবেন। আমি দুইটা এক্সাম্পল দিই। যারা হাঙ্গেরিতে আসবেন কাজ করতে, স্টুডেন্ট থাকার পাশাপাশি আপনি দুইটা জায়গায় কাজ করতে পারেন খুব কমফোর্টেবল ভাবে। একটা হচ্ছে বিভিন্ন ফুড চেইন শপে, যেমন KFC বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, বার্গার কিং বলেন, এই যে সবগুলো আছে, সেই সবগুলো আছে ফুড শপ, ওগুলাতে আপনি কাজ করতে পারেন। ওটার জন্য আপনাকে খোঁজ নিতে হবে। আপনাকে ওই যে বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চগুলোতে যেতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ম্যানেজার থাকে, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে যে ভাই আপনাদের এখানে কি লোক নেবেন কিনা। এবং আমি যতদূর জানি আপনারা গেলে কোনো না কোনো ব্রাঞ্চে আপনারা বাঙালি পাবেন, মানে আমাদের মতো মানুষজন স্টুডেন্ট পাবেন, এটা আপনি শিওর থাকতে পারেন। তো তাদের সাথে আপনার কনভারসেশন করে, তাদের সাথে ভালো একটা লিয়াজো করে জেনে নিতে হবে যে এখন লোক লাগবে না, বাট লোকটা কবে লাগবে, তখন আপনাকে যোগাযোগ করতে হবে। ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে। ম্যানেজারের সাথে যোগাযোগ করলে ম্যানেজার হয়তো আপনাকে একটা ডেডলাইন দিবে যে অমুক ডেটে আপনার পেপারস নিয়ে আসেন। ঠিক আছে, আপনি পেপারস নিয়ে গেলে ওনারা হয়তো আপনাকে শর্ট ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই আপনি জব পাবেন। মজার ব্যাপার হচ্ছে প্রতি মাসে আপনি 120 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। আপনি সর্বোচ্চ 120 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন প্রতি মাসে। এবং আপনি যদি 100 ঘন্টা কাজ করতে পারেন মিনিমাম মাসে, তাহলে আপনি 60,000 ফরেন আপনি এক্সট্রা পাবেন, যেটা হচ্ছে নর্মাল সিস্টেম অনুযায়ী। আর পেমেন্টের ব্যাপারটা যদি আমি বলি, KFC-তে যদি আপনি জব করতে যান তাহলে আপনার মিনিমাম আপনার যে কাজের যে পারিশ্রমিকটা পাবেন প্রতি ঘন্টায়, এখন এটাকে অনেকে আবার বলতে পারেন যে ফরেন আসলে ব্যাপারটা কেমন, বাংলা টাকায় বলে সুবিধা হয়। আমি যদি বলি এরকম, বাংলাদেশের 1 টাকা আর হাঙ্গেরির 3 ফরিয়েন্ট এক সমান। অর্থাৎ আপনাকে যদি হাঙ্গেরি থেকে কেউ 3 ফরিয়েন্ট দেয়, আপনি কাউন্ট করতে পারেন বাংলাদেশের 1 টাকা, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে ফেলতে পারেন। তাহলে এখন যদি আমি আপনাকে বলি প্রতি ঘন্টায় আপনাকে মজুরি দেওয়া হবে 2100 ফরিয়েন্ট, তাহলে আপনি এটাকে 3 দিয়ে ডিভাইড করলে আপনার আসবে 700 টাকা, রাইট? সো বাংলা টাকা হিসাব করলে প্রতি ঘন্টায় আপনি 700 টাকার মতো করে পাবেন। এটা হচ্ছে দিনের বেলা। আর যদি আপনি রাতের বেলায় করতে চান তাহলে ওই ক্ষেত্রে পরিমাণটা আরেকটু বাড়বে। এছাড়া আপনি চাইলে ডেলিভারি করতে পারেন। ওই ডেলিভারির ক্ষেত্রে আপনার অন অ্যাভারেজ পার আওয়ার আপনার 2000 থেকে 3500 ফরিয়েন্টের মধ্যে পড়বে। বাট স্টুডেন্টদের জন্য হাঙ্গেরিতে কাজ করার সুযোগ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। যদি আপনার ক্যাপাসিটি থাকে অবশ্যই আপনি আপনার কাজটাকে গ্র্যাব করে নিতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন কোয়েশ্চেন করেছে যে there are a lot of different countries, why I should move to Hungary? ওকে, সো এই ক্ষেত্রে প্রথমে যেটা বললাম চয়েস হচ্ছে আপনার। যেমন আপনার কাছে 10 টাকা আছে, এখন আপনার ক্যাপাসিটি 10 টাকা, বাট আপনি চাচ্ছেন 10 টাকা দিয়ে আমি বেস্ট একটা খাবার যেন নিতে পারি। এখন অস্ট্রেলিয়াতে একটা খাবার আছে, ওই খাবারটার দাম 30 টাকা। আমেরিকাতে আছে একটা, সেটার দাম 50 টাকা। কানাডাতে আছে একটা, সেটার দাম 40 টাকা। বাট সেম টাইপের খাবার, কোয়ালিটির দিক থেকে হোক, দেখতে হোক, অলমোস্ট এটার যে কোয়ালিটিটা আছে অলমোস্ট সেম যে খাবারটা আপনি হাঙ্গেরিতে পাবেন 10 টাকা। সো ওই ক্ষেত্রে আপনার যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী আপনি হাঙ্গেরিটা চয়েস করতে পারেন। ঠিক একই রকম ভাবে এডুকেশনের ক্ষেত্রে আপনার দরকার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন। এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশনের জন্য আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, কানাডায় যেতে পারেন। এক কথা এভাবে বলতে পারি যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এক্স্যাক্টলি। আপনার যে ক্যাপাসিটি আছে অন্যান্য জায়গার তুলনায়, অর্থাৎ কম তেলে মুচমুচে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এক্স্যাক্টলি, এটা বাংলা কথা খুব দারুণ একটা উদাহরণ। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি আবু তালেব ভাই, সেটা হচ্ছে মুবিন কোশ্চেনটা করেছে। আমি একটু মুবিনকে বলবো, হ্যাঁ কোশ্চেনটা আপনার ইয়ের সামনে স্ক্রিনে আসছে। দেখেন, এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স অ্যাভেলেবল ফর এমবিএ প্রোগ্রাম ইন হাঙ্গেরি, সর্বোচ্চ কত পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায়, আর পার্ট টাইম জবের সুযোগ কেমন আছে? এই ক্ষেত্রে আমি একদম লাস্ট থেকে শুরু করি। আমি প্রথমে বলে দিয়েছি কিছুক্ষণ আগে যে আপনার যদি ক্যাপাসিটি থাকে অবশ্যই আপনার কাজের সুযোগ আছে, আপনি কাজ করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আপনার এখানে কাজ করে আপনার যে লিভিং কস্ট আছে খুবই স্ট্যান্ডার্ড ভাবে আপনি সেটা মেনটেন করতে পারবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন কত পার্সেন্ট স্কলারশিপ। দেখেন ভাই, স্কলারশিপ আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার যে রেজাল্ট এবং ইউনিভার্সিটিতে আসার পরে আপনার যে রেজাল্ট সেটার উপরে।
এখন এক একটা ইউনিভার্সিটি এক এক রকমের স্কলারশিপ প্রদান করে। যেমন অনেক ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপ দেয় না বললেই চলে, বা এমন একটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে স্কলারশিপের ক্ষেত্রে যেটা অ্যাচিভ করা অনেক হার্ড। তার মানে হচ্ছে ধরে নিতে হবে আপনাকে যে ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে না। আবার আপনি যে সাবজেক্টের কথা বললেন যে এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স অ্যাভেলেবল ফর এমবিএ প্রোগ্রাম, এখন আসলে আমি আসছি এমএসসি প্রোগ্রামে এবং আমি যে বুডাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আসছি, আমার এখানে আমি আসলে এই কোর্সটা আমি দেখি নাই, অনেস্টলি বললাম। এখন অন্যান্য এখানে নাই মানে যে অন্যান্য ইউনিভার্সিটি থাকবে না তা আমি জানি না। আর আমি মূলত যে কোর্সটাতে আসছি আমি আসলে ওটার উপরে রিসার্চ করেছি অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে। সো এই কোর্সটা সম্পর্কে আমার ওরকম আইডিয়া নেই, বাট এখানে নাই মানে অন্য জায়গায় থাকবে না সেই ব্যাপারে আমি বলছি না, অন্যান্য জায়গায় থাকতে পারে। এই কারণে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি অলরেডি হাঙ্গেরিটাকে মাথায় সেট করে নিয়েছেন, আপনার কাজ হবে, যেহেতু আমাদের হাতে ইন্টারনেট আছে, মোবাইল আছে, আপনি গুগলে গিয়ে হাঙ্গেরির অনেকগুলো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ওগুলো সার্চ করেন। জাস্ট যে কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, কারো মুখের কথা না শুনে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, যাওয়ার পর আপনি দেখেন যে আপনি যে সাবজেক্টটা খুঁজছেন ওই সাবজেক্ট অ্যাভেলেবল কিনা, থাকলে ওদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওই রিকোয়ারমেন্টস গুলো ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। অনেক ইউনিভার্সিটি আছে স্কলারশিপ দিচ্ছে, বাট সেটাও একই রকম ভাবে আপনার যেমন যোগ্যতা থাকলে আপনি কাজ পাবেন, একই রকম ভাবে আপনার ক্যাপাসিটি থাকলে অবশ্যই ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে, কারণ তারা রেডি আপনার মতো আমার মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে মানে ওয়েলকাম করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা আবু তালেব ভাই, আমাদের সেশনটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমরা ওয়ান বাই ওয়ান কিছু কুইক কোশ্চেন আপনাকে করব, ঠিক আছে? তো এগুলো আমরা আসলে প্রায়ই আমরা কাউন্সিলিং করতে যে এনকাউন্টার করি স্টুডেন্টদের এন্ড থেকে, তাদের কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, তো আপনি কাইন্ডলি আমাদেরকে একটু শর্ট ভাবে রিপ্লাইটা দিবেন। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা যখন এমবাসিতে অ্যাপ্লাই করব, এখানে কি আমাদেরকে ভিসা দিচ্ছে নাকি শুধু একটা স্টাডি পারমিট দিচ্ছে যেটা নিয়ে আমি হাঙ্গেরিতে যাব? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলতেন আমাদেরকে। না, অবশ্যই আমাদেরকে ভিসা দিচ্ছে এবং আমাদের ভিসার মেয়াদটা থাকবে 3 মান্থস। 3 মাসের ভিসার মেয়াদ থাকবে, উইদিন 3 মান্থস এর মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে। এবং আপনি এখানে আসার পরে যদি সেটা ব্যাচেলর প্রোগ্রাম হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ব্যাচেলরেও দেখেছি, মাস্টার্সেও দেখেছি। আমার মাস্টার্সের প্রোগ্রাম ছিল, আমাকে ওনারা 2 ইয়ার্স এর টিআরসি কার্ড দিয়েছে, টেম্পোরারি রেসিডেন্স পারমিট যেটাকে আমরা বলে থাকি। এবং এই ক্ষেত্রে বলে দেওয়া আছে যদি কোনো কারণে আমার কোনো সেমিস্টার এক্সটেন্ড করতে হয়, ওই ক্ষেত্রে 2 বছর হচ্ছে আমার কোর্সের মেয়াদ, যে কারণে আমার 2 বছরের টিআরসি দিয়েছে। এখন কোনো কারণে আমার একটা কোর্স যদি খারাপ হয়ে যায় বা কোনো একটা কোর্স সেমিস্টার যদি আমাকে ড্রপ করতে হয়, তাহলে পরবর্তীতে আমি ইউনিভার্সিটির থ্রুতে ইমিগ্রেশনকে অ্যাপ্লাই করব, করার পরে ওনারা হয়তো আমাকে একটা সেমিস্টার বা সর্বোচ্চ 2টা সেমিস্টার এক্সটেন্ড করে দিবে। একই রকম ভাবে ব্যাচেলরের ক্ষেত্রে আমি আমার এক ছোট ভাইকে দেখেছি, ওর ক্ষেত্রে ওকে 3 বছরের টিআরসি কার্ড দিয়েছে, যেহেতু ওর কোর্সটা 3 বছরের। এখন 3 বছরের মধ্যে যদি কোনো কারণে শেষ না করতে পারে, ওর যদি কোনো মানে একদম মেজর কোনো ইস্যুজ না থাকে হাঙ্গেরিতে, সে কোনো ক্রাইম না করে থাকে, তাহলে অবশ্যই সেই ইউনিভার্সিটির থ্রুতে ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লিকেশন করলে তার টিআরসি কার্ডের মেয়াদ বাড়িয়ে দিবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে স্টাডি পারমিট বলতে পারি না শুধুমাত্র, আমরা এটাকে ভিসা বলতে পারি। এই কারণে, কারণ আমি এখানে আসার পরে 2 বছর বা 3 বছরের টিআরসি কার্ড পাচ্ছি। এই কার্ডটা নিয়ে আমি সেনজেনভুক্ত বাকি যে আরো 28টা কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলোতে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারছি। আমি হাঙ্গেরিতে এসে পড়াশোনার পাশাপাশি কাজেরও সুযোগ সুবিধা করতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো অনেকে আসলে কোশ্চেন করেন যে হাঙ্গেরির ইউনিভার্সিটি গুলো এনারা কি শুধু ইন্টারভিউ নিচ্ছেন নাকি অনলাইন এন্ট্রান্স এক্সামও থাকছে? কিছু ক্ষেত্রে দুইটাই আমরা দেখেছি, বেশ কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট। তো ওই জিনিসগুলো আসলে কেমন হয়? ইজ ইট ফ্রেন্ডলি? আপনি একটু আগে যদিও অ্যান্সার দিয়েছেন, আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করে রাখি, কারণ আমি আরো কোশ্চেন পাচ্ছিলাম আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে। অনেকে নক করছিলেন যে এই কোশ্চেনটা একটু কাইন্ডলি করবেন, যে আসলে ওনারা কি টাইপের কোশ্চেন গুলো চায়। অ্যাজ পার আওয়ার নলেজ, যে ওনারা আসলে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড জানতে চান, কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছে, ইন্টারেস্ট কেন, ওয়াই হাঙ্গরি, এই প্রোগ্রামটা স্পেসিফিক্যালি কেন, হু ইজ গোয়িং টু স্পন্সর দেম, এই টুকিটাকি জিনিসগুলো জানতে চান। এবং অ্যাজ পার মাই নলেজ তারা অ্যাকচুয়ালি খুবই ফ্রেন্ডলি, যারা অ্যাকচুয়ালি অ্যাডভাইজিংটা করছেন কমিটিতে। আপনি যদি এই ব্যাপারটা একটু বলতেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি। যেমন প্রথমে যদি আসেন, এখানে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ইউনিভার্সিটির পার্ট আর হচ্ছে এম্বাসির পার্ট। যদি আপনি ইউনিভার্সিটি পার্টের কথা চিন্তা করেন, 2টা জিনিস কনফার্ম করতে চাই। একটা জিনিস হচ্ছে আপনি ইংরেজিতে দক্ষতা আছে কিনা, অর্থাৎ আপনি ইংরেজি বলতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা, দ্যাটস ইট। এবং এখানে কিন্তু এইরকম না যে আপনার লেভেল একদম A1 হতে হবে। অন অ্যাভারেজ ইংরেজি বলতে পারেন,
আপনি ইংরেজি বুঝতে পারেন, দ্যাটস ইট। যেহেতু পড়াশোনার মাধ্যমটা থাকবে ইংরেজি। সেকেন্ড কথা হচ্ছে আপনার আদৌ পারপাসটা কি, পড়াশোনা করা নাকি অন্য কোনো ইন্টেনশন? যদি আপনার পারপাস থাকে পড়াশোনা করা, তাহলে অবশ্যই আপনি ম্যানেজমেন্টে পড়তে গেলে ম্যানেজমেন্ট রিলেটেড নলেজ কিছুটা হলেও আপনার আছে। আপনি মেট্রোপলিটনকে চয়েস করেছেন, বা আপনি অন্য একটা গয়রকে চয়েস করেছেন, বা আপনি অন্য একটা ইউনিভার্সিটি থেকে চয়েস করেছেন, অবশ্যই তার টিউশন ফিস সম্পর্কে আপনার জানা আছে। অবশ্যই আপনার যে কোর্সটা আপনি করতে যাচ্ছেন, কত বছরের কোর্স, প্রত্যেকটা বছরে কয়টা করে সেমিস্টার থাকে, এই ব্যাপারগুলোতে আপনার নলেজ আছে। জাস্ট একদমই বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। বাট স্টুডেন্টদের মধ্যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এখানে আহামরি অনেক কিছু জিজ্ঞেস করে ফেলে, ওরকম কিচ্ছু না। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আমার কাছে মনে হয় একজন রেগুলার স্টুডেন্ট এই কোশ্চেনগুলোর অ্যান্সার এমনিতেই করতে পারবে, এটার জন্য আলাদা করে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভাইয়া। আমি নেক্সট কোশ্চেন করছি। এখানে আরেকটা কোশ্চেন এসেছিল যে হোয়াট ফর্মস অফ ফিনান্সিয়াল প্রুফ আর অ্যাকসেপ্টেবল, যে আসলে কি ধরনের ফিনান্সিয়াল প্রুফটা যারা দিচ্ছেন বা যিনি স্পন্সর করছেন তার এন্ড থেকে, সেটা ব্যবসায়িক হোক বা চাকরিজীবী হোক, বা আমাদের বাবা মা ইউজুয়ালি স্পন্সরটা করে থাকেন, এবং তারা তাদের এন্ড থেকে কি টাইপের ডকুমেন্ট গুলো প্রোভাইড করবে স্টুডেন্টদের জন্য? আচ্ছা, একটু যদি ডিটেইলে বলি। আমি আমার পার্সোনাল জিনিসটা বলি, সেটা হচ্ছে আমি সেলফ স্পন্সর ছিলাম। আমি যেহেতু মাস্টার্স প্রোগ্রামের জন্য ছিলাম, আমি সেলফ স্পন্সর ছিলাম। তো সেলফ স্পন্সরের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2015-তে। তো 2015 থেকে 2024 অলমোস্ট 9 বছর। তো 9 বছর আমি জব করেছি। জব করার কারণে আমার হাতে যথেষ্ট পরিমাণ টাকা হয়েছে। পাশাপাশি আমি আমার টাকাগুলো দিয়ে আমি আমার অনলাইন বিজনেস করেছি, ওখান থেকেও আমার একটা ভালো টাকা আসতো। তার মানে মোটামুটি আমার হাতে আপনি বলতে পারেন অন এভারেজ, খুব বেশি অ্যামাউন্ট না হলেও অন এভারেজ একটা স্মার্ট অ্যামাউন্ট আমার কাছে ছিল। আমি সেলফ স্পন্সর থাকার কারণে আমি যখন বললাম যে আমি স্পন্সর, আমি আমার পড়াশোনার খরচ চালাতে চাই, ওই ক্ষেত্রে ওনারা বললো যে তাহলে তুমি কিভাবে খরচ চালাবা। তো আমি বললাম যে দেখো, আমি 2015 থেকে পড়াশোনা শেষ করে আমি অতদিন জব করেছি। জব করার পরে আমি যে স্যালারিটা পেয়েছি, স্যালারির একটা ডকুমেন্টস আমার কাছে ছিল, যে আমার প্রতি মাসে আমার অ্যাকাউন্টে এত টাকা করে স্যালারি আসতো, অথবা আমি ক্যাশ এত টাকা করে স্যালারি পাইতাম। এই টাকাটা একসাথে করার পরে মিনিমাম আমার, সাপোজ আমার 10 লাখ টাকা হয়েছে, 10 লাখ টাকা আমি একটা অনলাইন বিজনেসে আমি ইনভেস্ট করেছি, অথবা আমি গ্রামের কোনো একটা লোকাল বিজনেসে ইনভেস্ট করেছি। ওখান থেকে পার মান্থ আমার একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসতো। তো ওই টাকাগুলোকে একসাথে করে মোটামুটি আমি দেখতে পাইলাম যে আমার এখানে প্রায় 10 লাখ টাকা বা 15 লাখ টাকার মতো আছে, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে টাকাটাকে আমি একটা ইফেক্টিভ ওয়েতে আমি খরচ করতে চাই। সো ইফেক্টিভ ওয়েটা কি, যে আমি আমার নলেজটাকে বাড়াইতে চাই। যেহেতু আমি একটা জায়গায় জব করছি এবং ওখানে ম্যানেজমেন্ট রিলেটেড ইনফরমেশন আমার দরকার, যদিও আমি আমার ব্যাচেলার এবং মাস্টার্সে ম্যানেজমেন্ট রিলেটেড ইনফরমেশন নিয়েছি, বাট সেটা আমার কাছে মনে হয় পর্যাপ্ত না। এখন আমি মানে আরো হায়ার কাজ করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার ডেপথ অফ নলেজটা আরো বেশি দরকার, যে কারণে হচ্ছে আমি এই কোর্সটা করতে যাচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই টাকা দিয়ে আমার এই কোর্সটা করার জন্য আমি যথেষ্ট পরিমাণ ক্যাপাবল। এখন ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়, আপনার বাবা বিজনেসম্যান, সেক্ষেত্রে বিজনেসম্যান হলে উনি যে বিজনেস করে অবশ্যই ওনার ট্রেড লাইসেন্স আছে। উনি যদি বিজনেস করে থাকে উনি অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। উনি যদি বিজনেস করে থাকে অবশ্যই ওনার টিন সার্টিফিকেট আছে। এখন আপনি বলছেন যে আমার বাবা বিজনেসম্যান, আমার বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়াল গ্রান্টর হিসেবে, আমার বাবা আমার স্পন্সর, বাট আমার বাবার কোনো বিজনেস করছে বাট টিন সার্টিফিকেট নাই, বা সে গত বছর মাত্র টিন সার্টিফিকেট করেছে, বা তার ট্যাক্স রিটার্ন সে এখনো পর্যন্ত দেয়ই নাই, সে মাত্র ট্যাক্স মানে টিন সার্টিফিকেট সে তৈরি করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে যে তাহলে আসলে টাকাটা আসলো কোত্থেকে। এখন আপনি বললেন যে আমার বাবা চাকরিজীবী, ওকে ফাইন, আপনার বাবা চাকরিজীবী হতেই পারে, আপনার বাবার স্যালারি সার্টিফিকেট আছে, অবশ্যই সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, জব করলে তাকে স্যালারি সার্টিফিকেট অর্গানাইজেশনকে বললেই দিয়ে দিবে। অথবা আপনি বলতে পারেন যে আমার বাবা রিটায়ারমেন্টে চলে আসছে, রিটায়ারমেন্টের থেকে একটা ভালো টাকা পেয়েছে, বাবা আমাকে ওই টাকাটা দিয়ে পড়াশোনা করাতে চায়, ফাইন, কোনো প্রবলেম নেই। আপনাকে ক্লারিফাই করতে হবে তাহলে কি আপনার বাবা যে রিটায়ারমেন্টে আসছে, রিটায়ারমেন্টে সে এককালীন ভালো একটা টাকা পেয়েছে, অবশ্যই এটার একটা ভ্যালিড ডকুমেন্টস আছে, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। অথবা আপনি বললেন আমার মা আমার নানার বাড়ি থেকে একটা জায়গা পেয়েছিল, ওই জায়গাটা বিক্রি করে দিয়ে আমার পড়াশোনার জন্য খরচটা দিতে রাজি হয়েছে। এখন আপনার মা যে জায়গাটা বিক্রি করেছে, বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভ্যালিড ডকুমেন্টস আছে, যেটাকে আমরা দলিল বা সামথিং এরকম কিছু একটা বলি। অর্থাৎ ইচ এন্ড এভরিথিং আপনি ক্লিয়ার যদি থাকতে পারেন, ওনারা আপনাকে প্রশ্ন করবে তখনই যখন ওনারা প্রয়োজন মনে করবে আপনার এটা জানা দরকার। আর আপনি যদি ওনাদের এই যে প্রশ্নটা সেটাকে একদম ক্লিয়ারলি উত্তরটা দিয়ে দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হতে পারে। যেমন অনেকের আমি ব্যাচেলারে পড়তে যেতে চাই বাট সেলফ স্পন্সর, যে কারণ হচ্ছে আমার বাবা তো গ্রামে থাকেন। ভাই আপনি ব্যাচেলারে পড়তে যাবেন সেলফ স্পন্সর,
কিভাবে সম্ভব? একটু নরমালি চিন্তা করেন। আপনি মাত্র এইচএসসি কমপ্লিট করেছেন। হয়তোবা আমি ধরলাম আপনার ২ বছরের স্টাডি গ্যাপ। ২ বছরে আপনি ১০ লাখ টাকা ১৫ লাখ টাকা ইনকাম করে ফেলছেন। আবার আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন ২০ লাখ টাকা বা ২৫ লাখ টাকা। যেটা হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে বাকি আরো যে ১ বছরের থাকা খাওয়ার খরচ বা টিউশন ফিস, এটা আমার কাছে মনে হয় না ভ্যালিড কোনো আপনার মানে আপনি যে রিজন দেখাচ্ছেন সেটা। সেই ক্ষেত্রে আপনি কথা বলার সময় চিন্তা করবেন কোন কথাটা আসলে লজিক্যাল। রাইট ভাইয়া, আমাদের ভিসার রিকোয়ারমেন্টে একটা পার্ট থাকে যেটা হচ্ছে যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা। একটা নিউ স্টুডেন্ট যখন ফার্স্ট টাইমের মতো হাঙ্গেরিতে যাবে স্টুডেন্ট ভিসা নিয়ে, তার অ্যাকোমোডেশনটা ডরমিটরিতেও অনেক সময় ব্যবস্থা থাকে ইউনিভার্সিটি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডরমিটরিতে সে যেতে চাচ্ছে না বা আলাদা রেন্টাল এগ্রিমেন্টে যায়। তো বাজারে মার্কেটে আসলে একটা রিউমার আছে যে অনেকে বলে যে ডরমিটরি ছাড়া ইফ আই গো ফর এ রেন্টাল এগ্রিমেন্ট অর সামথিং সাম আদার প্লেস, সেক্ষেত্রে হয়তো বা ভিসা একটা ইম্প্যাক্ট আছে। তো অনেক ক্ষেত্রে হয়তো বা নেগেটিভ রেজাল্ট আছে। এই ধারণাটুকু কতটুকু সত্য একটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে একটু যদি বলতেন। আপনি যেই প্রশ্নটা এখন করেছেন এই ধারণাটা আমার নিজেরও ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। এরকম ধারণা কোনো কিছুই না। আমার নিজের এরকম একটা ধারণা ছিল যে আমি যদি ইউনিভার্সিটি ডরমিটরি নেই তাহলে এমবাসি বুঝতে পারবে যে না আসলে সে ভ্যালিড স্টুডেন্ট। বাট আমি যদি ডরমিটরিটা না নেই, ইউনিভার্সিটিটা না নেই, প্রাইভেট নেই, তাহলে হয়তো এমবাসি কোনো কনফিউশনের মধ্যে পড়তে পারে বা হয়তো বা এই কারণে আমার ভিসাটা রিজেক্ট হতে পারে। ব্যাপারটা এরকম না। এখানে অ্যাকোমোডেশনটা চাই শুধুমাত্র একটা কারণে, তার একটা কনফার্মেশন চাই যে আপনি স্টুডেন্ট, আপনি এখানে এসে পড়াশোনা করবেন। তো পড়াশোনা করতে হলে অবশ্যই আপনাকে এখানে থাকতে হবে। থাকার জন্য আপনার অ্যাকোমোডেশন দরকার। এখন আপনার এখান থেকে অ্যাকোমোডেশন নাই, মানে হচ্ছে আপনি এখানে এসে এখানে থাকবেন না, পড়াশোনা করবেন না, আপনার অন্য কোনো ইন্টেনশন আছে। মেবি আপনি এখানে আসার পর আপনি অন্য কোথাও মুভ করবেন। এটাকে জাস্ট আপনি একটা ভায়া হিসাবে ইউজ করতে যাচ্ছেন এবং তারা সেটা কথা বললে বুঝতে পারে। তো ডরমেটরির ব্যাপারে আমি যেটা বলি, আপনি যদি ইউনিভার্সিটি ডরমেটরি নিতে যান খরচটা একটু বেশি। তো আমাদের মতো মিডল ক্লাস যারা আছেন ওই ক্ষেত্রে আমি প্রাইভেটটাকে কমফোর্টেবল মনে করি, বাট আপনাকে দেখতে হবে যে আপনি প্রাইভেটটা কোন জায়গা থেকে নিচ্ছেন, এটার একটা ব্যাপার আছে। যেমন এখন দেখা যায় আপনি লামসাম একটা জায়গা থেকে জাস্ট সামান্য একটা টাকা দিয়ে, ধরেন আমি এরকম বললাম যে আমি একটা বাসা ভাড়া নিয়েছি, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এখানে থাকি, ওকে ফাইন, ঠিক আছে, তুমি আমাকে 100 ইউরো দিয়ে দাও, আমি তোমাকে আমার বাসার কন্ট্রাক্টের একটা ফটোকপি দিয়ে দিই। নো, ব্যাপারটা এরকম না। অবশ্যই যেন ভ্যালিড হতে হয়। এবং আপনারা জানেন অবশ্যই যে আমাদের বাংলাদেশের মতো কিন্তু মানে এই দেশের ব্যবস্থাটা না। এখানে কিন্তু আপনার যেই মানে বাসস্থান বা অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু যে কোনো সময় চাইলে অনলাইনে এটাকে খুব ইজিলি মানে ফাইন্ড আউট করে ফেলা যায় যে আসলেই যে আপনি আমাকে এই যে কন্ট্রাক্টটা দিয়েছেন এটা আসলে ভ্যালিড কিনা, বা এই যে কন্ট্রাক্টটা এটা আসলে আপনি আমাকে দিয়েছেন কিনা, বা আপনি যে টাইমলাইন বলে দিচ্ছেন যে আমি 1 বছরের জন্য এগ্রিমেন্টটা নিচ্ছি, আসলে কি এটা 1 বছর কিনা, এটা কিন্তু মানে খুব ইজিলি অনলাইনের থ্রুতে ওনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে, যেটা হয়তো আমাদের দেশে সম্ভব না। সো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার মেইন হচ্ছে আপনার যে কন্ট্রাক্টটা সেটা ভ্যালিড কিনা এবং আপনি ভালো একটা সোর্স থেকে নিচ্ছেন কিনা। এই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি থেকে নেন আর প্রাইভেট কন্ট্রাক্ট নেন, কোনো ইস্যুজ না। আমি নিজে প্রাইভেট কন্ট্রাক্টে আসছি কারণ প্রাইভেট কন্ট্রাক্টের খরচটা ছিল কম। আমার একটা ইন্টেনশন ছিল, কারণ আমি এখানে আসার পরে আমার যদি ডরমেটরি ভালো না লাগে আমাকে হিউজ পরিমাণ একটা টাকা হচ্ছে আমাকে ইউনিভার্সিটিকে দিয়ে দিতে হবে, কারণ 1 বছরের আগে আমি ডরমেটরি যদি আমি ছেড়ে দিতে চাই তাহলে কিন্তু আমি টাকাটা ফেরত পাবো না। বাট আমি এসে আমি আমার পছন্দ মতো কয়েকজন ফ্রেন্ড মিলে আমি একটা আলাদা বাসা নিয়ে থাকবো, যে কারণে আমি প্রাইভেট ডর্ম বুক করে আসছি। আমি এসে 1 মাসের মতো ডর্মে ছিলাম, থাকার পরে আমি আমার মতো আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ছোট ভাইদেরকে নিয়ে আমি আলাদা বাসা নিয়ে চলে আসছি। সো এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না ভিসার ক্ষেত্রে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ক্লারিফিকেশন দেওয়ার জন্য। আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি যে এখানে একটা আরেকটা রিকোয়ারমেন্ট আপনার ভিসার জন্য, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভার্সিটি আপনাকে যখন অফার লেটারটা দিচ্ছে বা কনফার্ম করেছে আপনার অ্যাডমিশনটা, তো অনেক ক্ষেত্রে প্যাকেজটা দেয়া থাকে হেলথ ইন্স্যুরেন্স। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের থার্ড পার্টি যেগুলো আছে ওখান থেকে আমরা জিনিসগুলো পারচেজ করে থাকি। তো সেদিন একটা স্টুডেন্ট খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন আমাকে করেছিল, আমি কাউন্সিলিং করতে যে এরকম খুব গুড কোশ্চেন পাই আই উড সে। তো উনি যেটা করেছিলেন যে আসলে এই হেলথ কাভারেজ এই ইন্স্যুরেন্সটা কতটুকু কাভারটা করে, যেখানে কি কি কাভারেজটা থাকছে একটু যদি বলতেন। এটা হচ্ছে জাস্ট গভর্নমেন্টের একটা বিজনেস বলতে পারেন। এটা আসলে আহামরি যে খুব কোনো কিছু তা না। এখন মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি ইন্স্যুরেন্স করেন আপনার হেলথের জন্য। আপনার হেলথের জন্য আপনি কি এই ফ্যাসিলিটিসটা পাবেন? আপনার জ্বর হলে নাপা পাবেন, গ্যাস্ট্রিক হলে অ্যান্টাসিড ট্যাবলেট পাবেন, দ্যাটস ইট, এইটুকুই।
এখন আপনার Okay. আপনার অপারেশন করতে হবে এবং মেজর কোনো একটা ইস্যুজ হয়েছে, এটার জন্য আপনাকে হিউজ পরিমাণে একটা খরচ দিতে হবে। সো এই ধরনের কভারেজ আমার কাছে মনে হয় না আদৌ ওরা দেয়, বাট আমি পাই নাই বা আমি কারো কাছ থেকে মানে কেউ পেয়েছে এরকমটা শুনিও নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের ইউনিভার্সিটির সাথে একটা সিস্টেম করা থাকে, যে ক্ষেত্রে ওনারা ইউনিভার্সিটি থেকে সরাসরি আপনাকে প্যাকেজটা দিয়ে থাকে। সে ফর এক্সাম্পল 150 ইউরো বা সামথিং 100 ইউরো এরকম একটা থাকে প্রত্যেক 6 মাসের জন্য, যেটা আমি আসার সময় আমি দিয়ে আসছিলাম। এবং আমি মনে হয় গত 2 সপ্তাহ আগে আমি আবার দিয়েছি, অর্থাৎ আমার লাস্ট সেমিস্টারের যেটা ছিল ওইটা শেষ হয়ে গিয়েছে, এই সেমিস্টারে আমি আবার 150 ইউরো দিয়ে মেডিকভার থেকে আমি আবার হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছি। সো এখন হেলথ ইন্স্যুরেন্সটা যদি আপনি না নেন, তাহলে ইউনিভার্সিটি হয়তো আপনার পরবর্তী সেমিস্টারের যে কার্যক্রম সেটাকে স্টপ করে দিবে, অর্থাৎ ব্লক করে দিবে। কারণ এখানে ইউনিভার্সিটি ইমিগ্রেশনের সাথে বা এই দেশের গভর্নমেন্টের সাথে ওদের একটা কানেকশন থাকে, বা এটাকে ওরা একটা সিস্টেম বানিয়ে ফেলছে। এখন এটাকে আপনি ভ্যালিডও বলতে পারেন, আবার ইনভ্যালিডও বলতে পারেন, ব্যাপারটা আসলে পুরোটাই আপনার উপরে। বাট আমার কাছে মনে হয় যে আসলে এটা যেহেতু গভর্নমেন্টের এখানে রুলস বা ইউনিভার্সিটির রুলস, ওই ক্ষেত্রে আমার মনে হয় এটা করে নেওয়াই ভালো। আর আমি পার্সোনালি প্রেফার করি, এটা যেহেতু খুব বড় রকমের খরচ না, 100 থেকে 150 ইউরো, ওই ক্ষেত্রে আপনি যদি এটাকে স্ট্রংলি প্রাইভেট মানে পার্সোনালি ম্যানেজ না করতে পারেন, আমার মনে হয় ইউনিভার্সিটি যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। আমি পার্সোনালি তাই করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে খরচটা খুব অল্প, যেহেতু আমি পার্সোনালি আলাদা করে একটা হেডেক নিতে পারবো না। কোনো কারণে যদি এটা ভুল হয়, এই পেপারসটা যদি আমি ভালোভাবে সাবমিট না করতে পারি, আমার পেমেন্টটা যদি রাইট টাইমে রাইট জায়গাতে না হয়, আমার পুরো টাকাটাই লস। তার থেকে ভালো আমি ইউনিভার্সিটি ছুটি করে ফেলি। সো স্টুডেন্টের থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি ভাইয়া। এখানে আপনি যেহেতু অলরেডি বলেছেন যে একটা 3 মাসের আপনার ভিসা নিয়ে একটা স্টুডেন্ট প্রথমবারের মতো হাঙ্গেরিতে ঢুকবে, তো একটা স্টুডেন্টের ফার্স্ট কাজ কি ওখানে অ্যারাইভালের পর? তার আসলে মেইন ডিউটিসটা কি? তার কোথায় রিপোর্ট করতে হবে বা কাকে রিপোর্ট করতে হবে টু এক্সটেন্ড দ্য টিআর এন্ড আদার ফর্মালিটিস? আচ্ছা, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, স্টুডেন্ট যেহেতু আগে থেকে অ্যাকোমোডেশনটা বুক করে যাবে, সেটা হতে পারে ইউনিভার্সিটি ডরমেটরি, হতে পারে সেটা তার প্রাইভেট ডর্ম, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল বাংলাদেশে থাকাকালীন সময়ে তার খোঁজ নেওয়া যে হাঙ্গেরিতে তার পরিচিত কেউ আছে কিনা। যদি পরিচিত কেউ নাও থাকে, অ্যাটলিস্ট পরিচিত কাউকে খোঁজা। একদমই যদি সে পরিচিত কাউকে না পায়, তার উচিত গুগল ম্যাপটাকে খুব ভালোভাবে ইউজ করা। অর্থাৎ সে যখন এয়ারপোর্টে নামবে, নামার পরে সে এয়ারপোর্ট থেকে তার যে গন্তব্য, অর্থাৎ তার যে প্রাইভেট অথবা ইউনিভার্সিটি ডরমেটরি, সেখানে সে কিভাবে পৌঁছাবে। পৌঁছানোর অনেকগুলো ওয়ে আছে। সে চাইলে ট্যাক্সিতে যেতে পারে, ট্যাক্সিতে খরচটা একটু বেশি। সে চাইলে পাবলিক ট্রান্সপোর্ট আছে, বাস আছে, বাসে যেতে পারে। সে চাইলে মেট্রো আছে, মেট্রোতে যেতে পারে। সো সে যদি আগে থেকে এটা ম্যাপ করে আসে যে সে এয়ারপোর্টে নামবে, এখান থেকে সে তার যে থাকার জায়গাটা, সে ডিস্টেন্সটা কতটুকু এবং সে কোন প্রসিডিউরে যাবে, সে ওইটাকে প্রথমে মার্ক করে আসতে পারে। আর যদি পরিচিত কাউকে পেয়ে যায়, ওই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ তার জন্য এটা অ্যাডভান্টেজ। এখন সে এখানে আসার পরে যে কাজটা করতে হবে, তাকে এখানে আসার পরপরই সে আপনার ইউনিভার্সিটিকে ইনফর্ম করবে, অথবা সে ফ্লাই করার আগে ইউনিভার্সিটি ইনফর্ম করবে যে আমি অমুক দিন আমি ফ্লাই করছি। তাহলে ইউনিভার্সিটি এই ব্যাপারে ইনফর্ম থাকবে। এবং তার এখানে আমরা যেটাকে বলি রেজিস্ট্রেশন, আমাদের দেশে এরকম এখানেও একটা সিস্টেম আছে। অর্থাৎ তাকে রেজিস্ট্রেশন করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে। ওটার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটে তাকে ইউনিভার্সিটিতে যেতে হয়। যেটাকে আমরা আমাদের যেমন আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি বা পাবলিক ইউনিভার্সিটির কথা বলি বাংলাদেশে, যে আমাদের প্রত্যেকটা সেমিস্টার শেষে গিয়ে আরেকটা সেমিস্টারের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা ওখানে কোন কোন কোর্সগুলা নিব, ওই কোর্সগুলোর কথা আমরা ওখানে উল্লেখ করে দেই, এবং ওই কোর্সগুলো নিয়ে আমরা পরবর্তী সেমিস্টারে কন্টিনিউ করি। সো ইউনিভার্সিটিতে এসে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনি যে টিউশন ফিসটা জমা দিয়ে আসছিলেন, টিউশন ফিস একটা সেমিস্টারের টিউশন ফিস কেটে নিবে। নেওয়ার পরে ওনারা আপনাকে টেম্পোরারি একটা স্টুডেন্ট আইডি কার্ড দিবে, এবং স্টুডেন্ট আইডি কার্ড দেওয়ার জন্য আপনাকে বলবে যে এখানকার একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে যাওয়ার জন্য। গভর্নমেন্ট অফিসে আপনি যাবেন আপনার পাসপোর্ট নিয়ে, আপনার স্টুডেন্টের যে ডকুমেন্টস আছে সেগুলা নিয়ে যাওয়ার পরে ওনারা এগুলো চেক করবে। চেক করার পর আপনার ছবি তুলবে, আপনার সিগনেচার নিবে। অর্থাৎ গভর্নমেন্টের থ্রুতে এই পুরো প্রসিডিউরটা হয়। ইউনিভার্সিটি চাইলেই যে আপনাকে ইচ্ছা হলো আইডি কার্ড দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। তখন ওখান থেকে ওনারা আপনাকে বড় একটা পেপারস দিবে, A4 সাইজের একটা পেপারস, ওখানে আপনার ছবি থাকবে এবং আপনার নাম, হাবিজাবি ইউনিভার্সিটির নামটা এগুলো থাকবে। এগুলা এনে আপনি আবার এসে ইউনিভার্সিটিকে ইনফর্ম করবেন যে আমি ওখানে গিয়েছিলাম, আমার এই প্রসিডিউরটা কমপ্লিট করে আসছি। অর্থাৎ আমি গভর্নমেন্টের কাছে লিপিবদ্ধ করে আসছি যে আমি একজন স্টুডেন্ট,
আমি হাঙ্গেরিতে আসছি এবং আমি তোমার ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি, তখন ইউনিভার্সিটি এটাকে নিয়ে প্রসেস করবে, করার পর আপনাকে একটা ডেডলাইন দিবে যে আপনাকে ফাইনাল একটা স্টুডেন্ট আইডি কার্ড দেওয়ার জন্য, যেটা একটা প্লাস্টিক আইডি কার্ড, ঠিক আছে। আর এর মধ্যে যদি আপনার টিআরসি কার্ড হয়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন টিআরসি কার্ডটা ইউনিভার্সিটিতে পাঠায় দেয়, তখন আপনি সেটা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে পারেন। কোনো কারণে যদি আপনি ইউনিভার্সিটি থেকে এটা রিসিভ করতে না পারেন, তাহলে আপনাকে ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে। ইমিগ্রেশনে যোগাযোগ করলে আপনার টিআরসি কার্ডটা রেডি হলে ইমিগ্রেশন থেকে সরাসরি সেটা আপনার কাছে হ্যান্ড ওভার করে দিবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি আসলে এবার আফসানা আপুকে কোশ্চেনটা করব যে এটা আসলে রিগার্ডিং দা কনসালটেন্সি ফার্ম, এটা আপনিও একটু অ্যাড করবেন প্লিজ। যে এখানে আসলে কোশ্চেনটা আসে, যদি আমরা সকল কিছুই জানি যে পুরো হোল প্রসেস কিভাবে, সাবজেক্ট কিভাবে, আরো আদার সাপোর্ট কিভাবে, তারপরেও আসলে একটা কনসালটেন্সি ফার্ম বা একজন এক্সপার্ট কনসালটেন্টের হেল্প বা সাপোর্ট নেওয়াটা আসলে কতটুকু জরুরি একজন স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে? আফসানা আপু যদি একটু ক্লারিফাই করে দিতেন আমাদের জন্য। ধন্যবাদ ভাইয়া। আসলে কোয়েশ্চেনটা মূলত এটা আমাদের দেওয়ার কথা না, বা আমি উত্তর দিতে পারবো না। এইটার উত্তর আসলে একজন স্টুডেন্টই দিতে পারবে যে কেন হচ্ছে কনসালটেন্সি প্রয়োজন। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যখন হচ্ছে একটা স্বপ্ন দেখে যে আমি দেশের বাইরে পড়তে যাব, তখন সে আস্তে আস্তে হচ্ছে চেষ্টা করে তার স্বপ্নটাকে কিভাবে সে বাস্তবে রূপান্তর করবে। যখন হচ্ছে সে প্রিপারেশন নেওয়া শুরু করে, তার ডকুমেন্ট গুলো গোছানো শুরু করে, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি গুলো, কান্ট্রি গুলো এক্সপ্লোর করা শুরু করে, তখন তার সামনে হচ্ছে মেইন স্ট্রাগল গুলো, মেইন কোয়েশ্চেন গুলো হচ্ছে অ্যারাইজ হয়। তখন সে জানতে পারে যে আসলে কি কি ডকুমেন্টস লাগবে, তারপরে হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, বিভিন্ন ধরনের তথ্য তার সামনে চলে আসে। তো তখনই হচ্ছে আসলে মূল সমস্যাগুলো তৈরি হয়। বিভিন্ন ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক গ্রুপে তখন তারা যোগ হয় এই অ্যান্সার গুলো খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আসলে বলে না, টাইম ইজ মানি, যে এত কম সময়ের মধ্যে এত কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করাটাও আসলে টাফ হয়ে যায়। ঠিক তখনই হচ্ছে আমাদের কনসালটেন্সি যেই কোয়েশ্চেনটা আপনি করলেন, তখনই হচ্ছে একজন স্টুডেন্ট ফিল করে যে আসলে একটা কনসালটেন্সির কাছে যে হচ্ছে যদি আমি এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার পেতাম। আর আসলে কোয়েশ্চেনটা হওয়া উচিত এমন যে আসলে কনসালটেন্সি কেন দরকার এমন না, যে কোন কনসালটেন্সির কাছে যাব, কেন হচ্ছে আমি মাইন্ড মেন্টরের কাছে যাব। কারণ আমি আশেপাশেই কিন্তু অনেক স্টুডেন্ট কনসালটেন্সি আছে, অনেক এজেন্সি আছে, কেন হচ্ছে মাইন্ড মেন্টরের কাছে যাব। এইটার অ্যান্সার হচ্ছে আমি দিব যে মাইন্ড মেন্টরের হচ্ছে কাছে এই জন্য যাব যে আপনার মাইন্ড মেন্টর আপনার সব ডকুমেন্টস রেডি করে দিবে না, বা হচ্ছে আপনি আসলেন আমাকে হচ্ছে জাস্ট সার্ভিস চার্জ দিয়ে দিলেন আর আপনার কাজ হয়ে যাবে, এইরকম আশ্বাস হচ্ছে মাইন্ড মেন্টর আপনাকে দিবে না। আমরা হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করি। প্রথমে হচ্ছে ইউনিভার্সিটিরও আগে আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্ট থাকে, অ্যাসেসমেন্টে যদি পাস হয় তখনই হচ্ছে আমরা স্টুডেন্টকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই, যেটা হচ্ছে উইকলি একটা অ্যাসেসমেন্ট। তারপরে হচ্ছে এই অ্যাসেসমেন্টের থ্রুতে যদি স্টুডেন্ট পাস হয় তখন তাকে নিয়ে আমরা কাজ করি। এছাড়া হচ্ছে স্টুডেন্টের ডকুমেন্ট হচ্ছে আমরা রেডি করে দেই না, স্টুডেন্ট হচ্ছে নিজেই নিজের ডকুমেন্ট গোছাবে, শুধু আমরা বলে দিব যে ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা, ভুল থাকলে ধরিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কাজের মেথড। আর অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট এমবাসি ফেস করে, জানেও না যে কি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা সার্ভ করি না। স্টুডেন্ট এমন ফিল করবে না যে সে রেডিমেড সার্ভিস পেয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আপনি মাইন্ড মেন্টরের কাছে আসবেন। এখন হচ্ছে আবু তালেব ভাইয়া যদি বলতেন। এক্সকিউজ মি, আমি মাইন্ড মেন্টরের ডিরেক্টর হিসাবে একটু দায়িত্ব নিয়ে আমি এখানে একটু কথা অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি জানি না হয়তোবা ভিডিওর শুরুতে সবাই ছিল কিনা বা যারা পরে জয়েন করেছে তাদের উদ্দেশ্যে বলছি, মানে আমাদের যে স্বপ্নটা আমরা বললাম যে মাইন্ড মেন্টর শুরু করার পেছনের যে গল্পটা, আমি সেই জায়গাটাতে ফিরে গিয়ে আমি টিমকে সহ এবং যারা আমাদের স্টুডেন্ট প্রাণপ্রিয় স্টুডেন্ট থাকবে তাদের সবাইকে দায়িত্ব নিয়ে এইটুকু বলতে চাই যে আমাদের মাধ্যমে কোনো ধরনের ভুল ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায় সেটা আমরা এনশিওর করব। আমি এটা দায়িত্ব নিয়ে করলাম এবং আমার টিমকে আমি রিকোয়েস্ট করবো যে হ্যাঁ, আমরা কেউই সব জানতা না। পৃথিবীতে আসলে আমরা সবাই লিমিটেড জ্ঞানের অধিকারী এবং লিমিটেড জানার পার্সন, সবাই ইন পার্সন। সো আমরা চেষ্টা করব যে স্টুডেন্টদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যদি আমার প্রয়োজন হয় একটু সময় নেওয়া, এবং এক্সপার্ট যেমন আজকে আবু তালেব ভাইকে আমরা সাথে নিয়েছি,
হয়তো বা প্রয়োজনে আরো অন্য কাউকে কানেক্ট করা, যাদের কাছ থেকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা আমরা স্টুডেন্টদেরকে তুলে দিতে পারি। এবং আমার সাথে আবু তালেবের আগেও কথা হয়েছে। আবু তালেব ভাই আমাকে আগেও রিকোয়েস্ট করেছে যে ভাই যদি আমরা না পারি বা আপনারা যদি না পারেন তাহলে সার্ভিস দিয়েন না, কিন্তু ভুল ইনফরমেশন দিয়েন না। কেন আমি বলছি, আমি নিজে তার উদাহরণ। এই ভুল ইনফরমেশনের কারণেই আমার স্টুডেন্ট লাইফে আমার বাহিরে এমবিএ করতে যাওয়ার যে স্বপ্নটা সেটা ভেঙে গেছে এবং আমি অনেক ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সো আমি চাই না যে কোনো স্টুডেন্ট এই ক্ষতির মুখে আবার পড়ুক। তো আমি আমার টিমকে এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে কোনোভাবে যেন ভুল ইনফরমেশন দিয়ে আমরা কারো কোনো ক্ষতি না করি। প্রয়োজন আমরা সময় নিব, রাইট ইনফরমেশনটা দিব। থ্যাংক ইউ সো মাচ। আবু তালেব ভাইয়া প্লিজ কিছু অ্যাড করেন। আমাদের আসলে আমাদের এই প্রোগ্রামটা একদম এন্ডে আমরা চলে আসছি। যেমন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন আমরা কম বেশি সবাই খুব অ্যাক্টিভ। তো অনেকেই দেখলাম যে খুব ইজিলি মানে নিজের পরিচয়টা হাইড করে এখন বিভিন্ন গ্রুপে পোস্ট করা যায়। তা আমার প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন, একটা ভালো কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, পড়াশোনা করতে যাবেন, ওই ক্ষেত্রে কেন নিজেকে হাইড রেখে কেন প্রশ্ন করতে হবে? হাইড রেখে প্রশ্ন করার পেছনে কারণটা আমি জানি না, বাট কিছু প্রশ্ন থাকে দেখলে আসলে কষ্ট লাগে, যেই আলোকে আসলে আমার কাছে মনে হয় যে কারো কাছে যাওয়া প্রয়োজন, এক্সপার্ট কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন। যেমন একজন এসে ফেসবুকে একটা প্রশ্ন লিখে ফেললো যে 5-7 লাখ টাকা বাজেট আমার, এর মধ্যে কোন সাবজেক্টে গেলে পড়াশোনা একদম কম করলেও চলবে, কোন সাবজেক্টে গেলে ভিসা রেশিও ভালো। এখন এই প্রশ্নের উত্তরটা আসলে কে দিবে? উনি যে প্রশ্নটা করলো, কে দিবে আসলে অ্যান্সারটা? ওনার যে ক্যাপাসিটিটা আছে এটা কিন্তু কেউ জানে না। তার মানে এই অ্যান্সারটা কেউ দিতে পারবে না, যারাই দিবে ভুল অ্যান্সার দিবে। হ্যাঁ, অ্যান্সারটা দিতে পারবে যে ওনার সম্পর্কে জানে। তার মানে ওনাকে প্রথমে এমন কাউকে চয়েস করা উচিত যার কাছে গিয়ে উনি ওনার মনের কথাগুলো বলতে পারবে যে আমি অমুক, আমার এসএসসিতে এই ব্যাকগ্রাউন্ড, এইচএসসিতে এই ব্যাকগ্রাউন্ড, আমার এই পরিমাণ ক্যাপাসিটি আছে। এখন আপনি ওভারঅল আমাকে বিবেচনা করে আপনি আমার সম্পর্কে বলেন কোন সাবজেক্টটাতে গেলে আমার জন্য হয়তোবা সহজ হতে পারে, কোন ইউনিভার্সিটিতে গেলে আমি হয়তো এই সাবজেক্টটা পেতে পারি, অথবা কোন পড়াশোনাটা করলে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি। এবং আপনি যদি নিজের ব্যাপারে নিজে কনফিডেন্ট না থাকেন, আমার কাছে মনে হয় একা কাজ করাটা উচিত না। স্টুডেন্টের সবচেয়ে বড় যে ভুলটা করে, চিন্তা করে একজন বলল যে আরে ভাই আপনি এজেন্সির কাছে যাচ্ছেন, অযথা ওদেরকে টাকা দিচ্ছেন, এই কাজটা আপনি নিজেই পারেন, এটা 5 মিনিট ইউটিউবে একটা ভিডিও দেখবেন, দেখে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ফেলবেন, নিজে নিজে টাকা পেমেন্ট করবেন। আমি সেটা নিজে নিজেই করেছি। ধরেন আমি এই কথাটা আপনাকে বললাম, এখন ভাই আমার যে ক্যাপাসিটি আপনার নাও থাকতে পারে। এখন আপনি অ্যাপ্লাই করতে গেলেন, অ্যাপ্লাই করতে গিয়ে আপনি একটা ভুল ইনফরমেশন দিলেন, দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেললেন, আপনার সবকিছু ঠিক হলো, আপনি এম্বাসি টাকা পয়সা জমা দিয়ে এম্বাসি ফেস করলেন, কিন্তু কোনো কারণে আপনার এই ভুল ইনফরমেশনের জন্য আপনার যে এম্বাসি ইন্টারভিউ, ওখানে গিয়ে আপনার তথ্য এবং আপনার সাবমিশনের যে ফর্ম সেটাতে কনফ্লিক্ট হলো, হওয়ার পর আপনার ভিসাটা হয়নি, রিজেক্ট হয়ে গেল। আলটিমেটলি শুরু থেকে একদম শুরু করে একদম এম্বাসি ফেস করা পর্যন্ত যে পরিমাণ টাকা আপনি খরচ করেছেন, পুরো টাকাটাই আপনার একদম লস। নিশ্চয়ই আপনি যে এজেন্সির কাছে গিয়েছেন সে আপনার কাছ থেকে এত বেশি টাকা নিত না। এখন আমি এর মানে এটা না আমি বলছি যে আপনি এজেন্সির কাছে যান। আমি বললাম আপনার যদি কনফিডেন্স না থাকে, আপনি যদি কোনো কারণে কনফিউজ থাকেন, এমন কারো কাছে যান, সেটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার বড় ভাই, হতে পারে কোনো এজেন্সি, যারা এই ব্যাপারে সঠিক জ্ঞান রাখেন, তাদের কাছে যান, তাদের সাথে পরামর্শ করেন, করে আপনি নিজে না পারলে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটা করেন। কারণ আপনার শুরুটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার অ্যাপ্লিকেশনটা যদি ভুল হয়, আপনার ইউনিভার্সিটি সিলেকশন যদি ভুল হয়, আপনার সাবজেক্ট চয়েস যদি ভুল হয়, ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আপনি এখান থেকে পজিটিভ কোনো কিছু আশা করতে পারেন। সো ইন এ সেন্স আমার কাছে মনে হয় ওভারঅল অবশ্যই আপনাকে কাউকে না কাউকে সিলেক্ট করতে হবে, যদি আপনি নিজে নিজের ব্যাপারে 100% কনফিডেন্ট না হন। আর নিজে যদি নিজের ব্যাপারে 100% কনফিডেন্ট হন, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নেই। বাট অবশ্যই যে জানে বলতে এরকম না যে ফেসবুকে একজনকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সে নিচে এসে কমেন্টস করছে ভাই এভাবে 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 করেন, অথচ সে নিজেও কোনোদিন করে নাই, সে নিজেও হাঙ্গেরিতে আসে নাই বা অন্য কোনো দেশে যায় নাই, অন্য আরেকজনের কাছ থেকে শুনছে বা অন্য 2-4টা পোস্ট পড়ে পড়ে সে দেখছে, দেখে 3-4টা পোস্ট পড়ে সে তার মতো করে কম্পাইল করে সে আরেকজনকে জ্ঞানটা দিচ্ছে। এরকম যেন কোনোভাবেই না হয়। যারা অ্যাকচুয়ালি জ্ঞান রাখেন এই ব্যাপারে, আমার কাছে অনুরোধ, আমি সবাইকে অনুরোধ করছি
যে আপনারা যারা জানেন তাদের কাছে যান, অথেন্টিক ইনফরমেশন নেন, সঠিক পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করেন। কারণ এম্বাসি এবং ইউনিভার্সিটি আপনাদেরকে ভিসা দেওয়ার জন্য বসে আছেন। শুধুমাত্র আপনি যদি রাইট ওয়েতে যান, রাইট টাইমে যান, তাহলে ওনারা আপনাকে ভিসা দিবে। আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন। অনেকেই প্রশ্ন করেন যে সেপ্টেম্বরের জন্য আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, কবে নাগাদ করলে ভিসা পাওয়া যাবে, কোন ইউনিভার্সিটিতে ভিসা রেশিও ভালো? ভাই, আপনার ক্যাপাসিটি থাকলে ইউনিভার্সিটির ভিসা রেশিও কোনো ইফেক্ট পড়বে না। আপনার পেপার যদি সাবমিট করতে পারেন রাইট ওয়েতে, আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে থাকে, আপনার পেমেন্টগুলো আপনি রাইট টাইমে করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিবে। কেন দিবে না ভিসা? ভিসা না দিলে তো ওনাদের কোনো লাভ নাই। আপনার টিউশন ফিস আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। তারা কন্ডিশনাল অফার লেটারে বলে দিবে, যদি কোনো কারণে এম্বাসি আপনার ভিসা রিজেক্ট করে দেয়, ওদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি আছে 5%, 8% অর হাইস্ট মেবি 10%, ওইটা কেটে রেখে পুরো টাকাটা তারা আপনাকে ব্যাক করবে। তো টাকা যদি আপনাকে ব্যাক করে দেয়, আলটিমেটলি ওনাদের কোনো লাভ নাই। সো আপনাদেরকে ভিসা দিতে পারলেই তাদের লাভ। সো আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই কারো না কারো কাছে যেতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন, বাট রাইট টাইমে রাইট পার্সনের কাছে যাবেন, কোনো ভুল মানুষের কাছে যাবেন না। কারণ এখন অনেক মানুষ অনলাইনে স্ট্যাটাস দেওয়ার পরে পার্সোনালি বলে, ভাই ইনবক্সে আসেন, ভাই আমার কাছে একটা ভালো ইউনিভার্সিটি আছে, স্কলারশিপ দিবে, আপনি 70 ইউরো দিয়ে করেন, আমি আপনাকে 3000 টাকার মধ্যে 2000 স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা কি? ইউনিভার্সিটির নাম @gmail.com। এই ধরনের ফাঁদে কেউ পা দিয়েন না। আমরা বাঙালি, আমাদের ইমোশন একটু বেশি, তো আমরা আবার একটু লোভীও বেশি ইমোশনের পাশাপাশি। যে কারণে আমার কাছে মনে হয় আমি 10 টাকা বাঁচাতে গিয়ে পরবর্তীতে 30 টাকার ফাঁদে পা দিয়ে পিছলাখায় পড়ে যায়। এই কাজটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একদম প্রোগ্রামের এন্ডে চলে আসছি। আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট অডিয়েন্সের জন্য, যে ভাইয়া রেফারেন্সে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছেন এবং আমরা এই মুহূর্তে অনেকগুলো ক্লায়েন্ট নিয়ে কাজ করছি। তো যারা এই ওয়েবিনার দেখে এই হাঙ্গেরি ফাইলটা প্রসেস করতে চান, উই ক্যান নট অ্যাসিওর ইউ আমরা আপনাদের সাথে কাজ করবো কিনা, বাট অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই আসবেন। যারা এই ওয়েবিনার রেফারেন্স অথবা আবু তালেব ভাইয়ের রেফারেন্সে আমাদের কাছে আসবেন, আমাদের ইনশাল্লাহ আমাদের এন্ড থেকে একটা ভালো অনারিয়াম থাকবে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে প্রোগ্রামটা এন্ড করছি। এন্ড মাইন্ড মেন্টর পরিবারের পক্ষ থেকে সবার জন্য আই উড সে যে আপনারা সবাই হোপফুল থাকবেন। আমরা নেক্সট আগামীতে আরো বেশ কিছু প্রোগ্রাম এরকম অ্যারেঞ্জ করবো, স্টুডেন্ট টিপস রিলেটেড, স্কলারশিপ রিলেটেড। আজকে যেমন আবু তালেব ভাই তার অনেকটুকু সময় আমাদেরকে দিয়েছেন, কামিং ডেতে আমরা আরো ভালো কিছু আশা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।